আমরা আজকে মেকানিক্স অফ কনসলিডেশন পড়ব, অর্থাৎ কিভাবে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। আমরা এ বিষয়ে আজকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমাদের গত ক্লাসের বিষয় ছিল আইএফআরএস 10 কে বোঝা, এবং আমরা আইএফআরএস 10 এর রিকোয়ারমেন্টস কি সেগুলো আমরা গত ক্লাসে করছি। এবং আইএফআরএস 10 এর রিকোয়ারমেন্টস হচ্ছে যেখানে একটা এন্টিটি আরেকটা এন্টিটিকে কন্ট্রোল করবে, সেক্ষেত্রে প্যারেন্ট একটা অ্যাসেট কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হয়। তো এই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা এই বিষয়গুলা আজকে আলোচনা করব। তো কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, অর্থাৎ কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কিভাবে তৈরি করে। কনসলিডেট শব্দটার মানে হচ্ছে কনসলিডেট করা, অর্থাৎ একত্রিত করা। সেক্ষেত্রে কি, আমাদের যখন প্যারেন্টের অনেকগুলা সাবসিডিয়ারি থাকবে, তখন প্যারেন্ট তার নিজের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিলে যখন স্টেটমেন্ট তৈরি করে, একটা স্টেটমেন্ট তৈরি করে, ওটাকে আমরা কনসলিডেটেড স্টেটমেন্ট বলি। এক্ষেত্রে ব্যালেন্স শিট যখন করব তখন সেম প্রসিডিউর আমরা ফলো করব। আমাদের প্যারেন্ট, প্রথমে আমরা বলছি কি, assets and liabilities of parent and subsidiary are added together. However, intergroup balance are eliminated. খুবই ভালো করে খেয়াল করো, এখানে বলা হচ্ছে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, একটা সাবসিডিয়ারি একটা হতে পারে, একাধিক হতে পারে, যে কয়টাই হোক, সব অ্যাসেট লাইবিলিটিজ আমরা যোগ করে তারপরে বসাবো। ভেরি সিম্পল কাজ যোগ করা। আমরা যদি একটা প্যারেন্ট থাকে, দুইটা সাবসিডিয়ারি থাকে, তাহলে প্যারেন্টের রেজাল্ট, দুইটা সাবসিডিয়ারি রেজাল্ট যোগ করে একটা কম্বাইন্ড ফিগার আমরা লিখবো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা আমাদের আইএফআরএস 10 বলতেছে যে আমাদেরকে এই যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি সবগুলোকে একটা সিঙ্গেল এন্টিটি হিসাবে কনসিডার করতে, অ্যাজ ইফ ইট ইজ এ সিঙ্গেল এন্টিটি। তাহলে সিঙ্গেল এন্টিটি যদি হয়, প্রশ্ন হয়ে দাঁড়ায় যে প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে যদি কোনো ট্রানজেকশন হয় তাহলে কি হবে। হতে পারে, এটা ভেরি কমন ব্যাপার, যে প্যারেন্ট সাবসিডিয়ারির কাছে পণ্য বিক্রি করছে, সাবসিডিয়ারি প্যারেন্টের কাছে পণ্য বিক্রি করছে। কেমন হতে পারে, প্যারেন্ট সাবসিডিয়ারিকে লোন দিছে, অথবা প্যারেন্ট সাবসিডিয়ারি থেকে লোন নিছে, প্যারেন্ট সাবসিডিয়ারির কাছ থেকে কোনো সার্ভিস নিছে। এই ধরনের অনেক ট্রানজেকশন হতে পারে। তো এই ট্রানজেকশন গুলা যেমন ইনকাম স্টেটমেন্টকে এফেক্ট করে, একই রকম ভাবে ব্যালেন্স শিটকে এফেক্ট করে। যেমন পি তার ব্যালেন্স শিটে লিখতে পারে যে সে এস এর কাছে 50,000 টাকা পায়, এস তার ব্যালেন্স শিটে লিখবে সে পি এর কাছে 50,000 টাকা দায় পড়বে। তাহলে কি হবে, পি এর পি এস এর কাছে 50,000 টাকা পায়, এস পি এর কাছে 50,000 টাকা দেয় না। তাহলে দুইজনের ব্যালেন্স শিটে আছে এই ব্যাপারটা। তাহলে আমরা যখন দুইটা ব্যালেন্স শিটের রেজাল্ট গুলা যোগ করবো, তখন এই বিষয়গুলোকে ইলিমিনেট করতে হবে, অর্থাৎ যোগ করার সময় এই বিষয়গুলোকে বাদ দিয়ে যোগ করতে হবে। যেহেতু আইএফআরএস 10 আমাকে বলছে যে সিঙ্গেল এন্টিটি, সুতরাং নিজের সাথে নিজে কোনো ট্রানজাকশন হয় না, নিজের সাথে নিজের কোনো ব্যালেন্স রাখা যায়। সুতরাং আমরা যখন সিঙ্গেল এন্টিটি ধরে আমরা যখন ব্যালেন্স শিট করছি, তখন আমাদের যে ইন্ট্রা গ্রুপ যে ট্রানজাকশন গুলো আছে এবং যে ব্যালেন্স গুলো আছে সেগুলো আমাদেরকে ইলিমিনেট করতে হবে। ইনকাম স্টেটমেন্টও সেগুলো ইলিমিনেট করতে হবে, ব্যালেন্স শিটও করতে হবে। তাহলে আমরা আশা করি তোমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলবো, প্রত্যেক পয়েন্টে কিন্তু কোয়েশ্চেন করার স্কোপ আছে। সুতরাং কোয়েশ্চেন করার যদি প্রয়োজন হয় তাহলে করবা, সাথে সাথে করে ফেলবা। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পার্টে? স্যার পি আর এস দিয়ে কি মিন করছেন? প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, আমি বারবার এটা লিখি না আর কি, বারবার লিখতে গেলে অনেক সময় লাগবে। পি জি দিয়ে স্যার, প্যারেন্ট, বুঝছি। এস দিয়ে subsidiary।
এনিওয়ান? 2 নম্বরে বলতেছি গুডউইল অর বার্গেন পারচেজ ইজ ক্যালকুলেটেড। গুডউইল বা বার্গেন পারচেজ কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা কিন্তু অলরেডি শিখে আসছি বিজনেস কম্বিনেশন, যে গুডউইল ক্যালকুলেশন কিভাবে করতে হয়। গুডউইল ক্যালকুলেশনের জন্য আমি আবার একটা রিভিউ দিচ্ছি। গুডউইল ক্যালকুলেশনের জন্য আমাদের সাবসিডিয়ারি যে ব্যালেন্স শিট আছে সেটাকে ফেয়ার ভ্যালুতে কনভার্ট করতে হবে, তার সমস্ত অ্যাসেট লায়াবিলিটিস ফেয়ার ভ্যালুতে রিভ্যালুয়েশন করতে হবে। রিভ্যালুয়েশন করার পর তারপর তার অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিতে হবে, তাহলে আমরা পাবো নেট অ্যাসেট। তাহলে আমরা কনসিডারেশন কি পে করলাম সেটারও আবার ফেয়ার ভ্যালুতে ক্যালকুলেট করতে হবে। তারপর আমরা যদি ফেয়ার ভ্যালু থেকে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট থেকে যদি ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন পেড যদি বেশি হয় তাহলে গুডউইল ক্যালকুলেশন হবে, ঠিক আছে। এবং সেই গুডউইলটা আমরা লিখবো। আর যদি দেখা যায় আমরা কম দিছি তাহলে কম যদি দেই সেটা হবে বার্গেন পারচেজ। আর গুডউইল আমরা জানি একটা অ্যাসেট, কনসলিডেটেড ব্যালেন্স শিটে যে গুডউইলটা ক্যালকুলেশন হবে সেটা কনসলিডেটেড স্টেটমেন্টে ব্যালেন্স শিটে সেই গুডউইলটা দেখাতে হবে। তবে আরেকটা পয়েন্টে বলছে গুডউইল ইজ টেস্টেড ফর ইম্পেয়ারমেন্ট ফর এভরি ইয়ার। যখন যে বছর আমরা বিজনেস কম্বিনেশনটা হবে ওই বছর গুডউইল ক্যালকুলেশন করবো এবং গুডউইলটা ব্যালেন্স শিটে দেখো। এরপর প্রতি বছর আমাকে দেখতে হবে গুডউইলের কোনো ইম্পেয়ারমেন্ট হয়েছে কিনা, অর্থাৎ ওর যে অ্যাসেট লাইবিলিটিস আছে সেই অ্যাসেট লাইবিলিটিস এর ফেয়ার গুলো কমে গেলে গুডউইলের ইম্পেয়ারমেন্টও কমে যাবে। গুডউইলের ইম্পেয়ারমেন্টের জন্য একটা আলাদা আইএফআরএস আছে গুডউইলের ব্যাপারে, তো তোমরা ওটা পড়ে নিতে পারো। তো আপাতত আমি যেটা স্বাভাবিকভাবে বোঝানোর জন্য বা সিম্পলি বোঝানোর জন্য আমরা বলতে পারি যে গুডউইল ইম্পেয়ারমেন্ট হচ্ছে গুডউইলের ভ্যালু কমে যাওয়া। প্রতি বছর সেটা ইম্পেয়ার হয়েছে কিনা এটা কিছু টেস্ট আছে, করে দেখতে হয়। আমাদের এই অঙ্কতে এই ধরনের ইম্পেয়ারমেন্ট টেস্ট করা হবে না, সরাসরি ইম্পেয়ারমেন্ট লস যদি থাকে সেটা দিয়ে দেওয়া হবে, তোমরা শুধু অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়ে দেবে। বাট প্র্যাকটিক্যালি যখন অ্যাকাউন্টেন্ট হিসাবে কাজ করবে তখন তোমাদেরকে এই ইম্পেয়ারমেন্ট টেস্ট করতে হবে। টেস্ট করে দেখতে হবে whether goodwill value of the goodwill has been decreased। ডিক্রিজ হলে সেটা ইম্পেয়ারমেন্ট লস হিসেবে কনসলিডেটেড ব্যালেন্স শিটে দেখাইতে হবে। একই রকম ভাবে সেই লসটা বাদ দিয়ে গুডউইলের যে অবশিষ্ট ব্যালেন্স আছে সেটাই ব্যালেন্স শিটে দেখাইতে হবে। তবে গুডউইলের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে কিছু করতে হবে। আমরা তো জানি অ্যাকাউন্টিং এ আমরা কনজারভেটিভ পলিসি ফলো করি এসব ক্ষেত্রে। তো আমরা বাড়লে কিছুই করবো না, তবে কমলে লস হইলে সেটা আমরা ব্যালেন্স শিটে কম ভ্যালুটাই দেখাবো এবং যে লসটা হয়েছে সেটা ইনকাম স্টেটমেন্টে দেখাবো। পয়েন্ট নাম্বার 2 কমপ্লিট। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। নাই? পয়েন্ট নাম্বার 3, when asset and liabilities are added together, investment of P is offset against equity of S. এবার আরেকটা পয়েন্টে আসো। আমরা যখন ব্যালেন্স শিট তৈরি করব তখন পি প্যারেন্ট তার সাবসিডিয়ারিতে যে ইনভেস্টমেন্ট করছে সেটা 50% এর অধিক হোক, কম হোক বা 100% হোক, পি এর বইতে কিন্তু একটা ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি নামে একটা আইটেম থাকে নন কারেন্ট অ্যাসেট সেকশন, ঠিক আছে। এখন আমরা যখন যোগ করব ওই ওই ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারির যে টাকাটা আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিব কেন? কারণ আমরা তো সাবসিডিয়ারি অ্যাসেট লায়াবিলিটি যোগ করতেছি, সুতরাং এখানে তার অ্যাসেট লায়াবিলিটিস আমার এখানে যোগ হয়ে যাচ্ছে, সুতরাং আমার আর ফার্দার ওখানে কি করার দরকার নাই, আমার এই ইনভেস্টমেন্টটা দেখানোর দরকার নেই, কারণ ওইটা এখন আমার কোম্পানি হয়ে গেছে। তাহলে আমার কোম্পানি আবার আমার কোম্পানিতে ইনভেস্ট সেটা হতে পারে না, সুতরাং এটাকে এই আইটেমটা যোগ করা যাবে, কম্বাইন করার সময় এই আইটেমটাকে যোগ করা যাবে না। এটার কারণ কি? কারণ আমাদের যে সাবসিডিয়ারি যে নেট অ্যাসেট আছে বা ইকুইটি যেটা আছে সেটা আমাদের এখানে আইসা অ্যাড হয়ে যাচ্ছে নেট অ্যাসেটটা, তাহলে নেট অ্যাসেটের এগেইনস্টে আমার ইনভেস্টমেন্টটা বাদ চলে যাবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলো, পরে আমরা অঙ্কগুলো আরো ক্লিয়ার হবে, পয়েন্টগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে 3 নম্বর পয়েন্ট গেল, খুবই কেয়ারফুলি করবা এটা। 4 নম্বর হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট দ্য এন্ড অফ ইচ রিপোর্টিং পিরিয়ড ইজ ক্যালকুলেট। প্রত্যেকটা রিপোর্টিং পিরিয়ডের পরে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা ক্যালকুলেট করতে হবে।
and reported as the part of equity in the statement of financial position. এবং এই যে নন কন্ট্রোলিং ইন্টারেস্টের যে টাকাটা আছে সেটা আমরা ব্যালেন্স শিটে, কনসোলিডেটেড ব্যালেন্স শিটের যে ইকুইটি সেকশন আছে সেই ইকুইটি সেকশনে দেখাবো। অর্থাৎ আমরা তো জানি ব্যালেন্স শিটে লাইবিলিটি সেকশন থাকে একটা, ইকুইটি সেকশন। আমরা ইকুইটি সেকশনে এটা একটা সেপারেট আইটেম হিসেবে আমরা দেখাবো। তবে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট কাদের জন্য ক্যালকুলেট করতে হয় আমরা অলরেডি আলোচনা করছি। যখন আমার একটা সাবসিডিয়ারি থাকে, সেখানে যখন আমার 100% মালিকানা থাকে না, তখনই আমাকে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয়। আর যদি 100% মালিকানা থাকে তাহলে আমাদেরকে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হয় না। আমরা 4টা পয়েন্ট আলোচনা করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে এই পর্যায়ে বলতে পারো। ফার্স্ট নাম্বার আমরা যাচ্ছি, গ্রুপ রিটেন আর্নিং ইজ ইকুয়াল টু পি ইজ রিটেন আর্নিং এন্ড এস পোস্ট ইকুইজিশন রিটেন আর্নিং। তারপর আমাকে গ্রুপস এর রিটেন আর্নিং ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? ইজ ইকুয়াল টু ইজ আর্নিং, গ্রুপ রিটেন আর্নিং ইজ আর্নিং ইকুয়ালস টু পি ইজ রিটেন আর্নিং এন্ড এস পোস্ট অ্যাকুইজিশন আর্নিং। তাহলে এখানে পোস্ট অ্যাকুইজিশন একটা নতুন শব্দ পাইলাম, তার এগেনস্ট একটা শব্দ আছে প্রি অ্যাকুইজিশন। আমরা যখন অঙ্ক করতে যাব সেটা আমরা তখন প্রি অ্যাকুইজিশন হচ্ছে যে অ্যাকুইজিশন যে ডেট আছে তার পূর্বের অবস্থা, আর পোস্ট অ্যাকুইজিশন হচ্ছে অ্যাকুইজিশন ডেটের পরের অবস্থা। তো আমরা জানি আমাদের সাবসিডিয়ারি পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিং থাকতে পারে, প্রি অ্যাকুইজিশন রিটেন আর্নিং থাকতে পারে, পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিং থাকতে পারে। আমরা গ্রুপ রিটেন আর্নিং বের করার সময় শুধু পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিংটা যোগ করব, প্রি অ্যাকুইজিশনটা যোগ করব না। কেন? কারণ প্রি অ্যাকুইজিশনটা আমরা গুডউইল ক্যালকুলেশনের সময় ওটা ওখানে চলে আসে। তো গ্রুপ রিটেন আর্নিং ক্যালকুলেট করতে হয়, এটা একটা নোট দিয়ে ক্যালকুলেট করতে হয়। কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা একটা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। The word consolidated will be added consolidated statement of financial position. আমরা যখন consolidated এইভাবে করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, তখন প্রত্যেকটা স্টেটমেন্টের পূর্বে এই শব্দটুকু অ্যাড করে দিব, consolidated statement of financial position। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এখন এটা তৈরি করার পূর্বে কিছু ওয়ার্কিং করতে হয়, কিছু স্ট্যান্ডার্ড ওয়ার্ক করতে হয়। এটা এই কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য অনেকে অনেকভাবে ওয়ার্কিং গুলা করে। কেউ ওয়ার্কশিট তৈরি করে, কোনো বইতে ওয়ার্কশিট তৈরি করে। আবার সিএ, সিএমএ বা এসএসসি এর বইগুলো আমরা যদি দেখি, ওখানে একটা স্ট্রাকচার আছে, ভিন্ন ধরনের একটা স্ট্রাকচার। অর্থাৎ এই কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেহেতু অনেকগুলা কোম্পানির ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট যোগ করে বের করা হয়, সুতরাং এখানে কিছু কাজ করতে হয় বিফোর প্রিপেয়ারিং দ্য কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কাজটা কি? এই যে যোগ বিয়োগের কাজগুলো। যোগ বিয়োগের কাজগুলোর জন্য অনেকে ওয়ার্কশিটের হেল্প নেয়, ওয়ার্কশিট করে করে করে, অথবা অনেকে কিছু ওয়ার্কিং করে করে করে। তো এগুলা কোনো আমাদের দেখাইতে হয় না ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, বাট আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের জন্য আমাদেরকে এই কাজগুলা, আমাদের এই নোটগুলো আমাদেরকে প্রিপেয়ার করতে হয়। নোটগুলা প্রিপেয়ার না করলে আমরা সুন্দরভাবে অঙ্কটা বা কনসোলিডেটেড স্টেটমেন্ট গুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি। আমরা আজকে শুধু ব্যালেন্স শিটটা নিয়ে আলোচনা করব। তো প্রথম ওয়ার্কিং নোটটা হচ্ছে গ্রুপ স্ট্রাকচারটা বোঝা। গ্রুপ স্ট্রাকচার মানে হচ্ছে এই কখন একুইজিশনটা হয়েছিল বা বিজনেস কম্বিনেশনের যে ট্রানজেকশনটা আছে সেটার ডেটটা, কারণ ডেটটা ইম্পর্টেন্ট। ডেটের পূর্বে গুলো হচ্ছে প্রি অ্যাকুইজিশন, ডেটের পরে হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন, প্রি এবং পোস্ট। এবং আমাদের অ্যাকাউন্টিং এর বিভিন্ন ক্যালকুলেশনে এই প্রি এবং পোস্ট যে ফিগার গুলো আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রি এবং পোস্ট ফিগার গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে একটা ডেট বের করতে হয়, সেই ডেটটাই হচ্ছে ডেট অফ অ্যাকুইজিশন।
তো এটা আমাদেরকে সবসময় প্রথমে এই জিনিসটাকে আমার আইডেন্টিফাই করে ফেলতে হবে। তারপর আমাকে দেখতে হবে যে কি পরিমাণ শেয়ার প্যারেন্ট সাবসিডিয়ারি কন্ট্রোল করে। আমরা বলছি 100% কন্ট্রোল করলে এটা হচ্ছে হোললি ওন সাবসিডিয়ারি, 100% এর নিচে হইলে পার্শিয়ালি ওন সাবসিডিয়ারি। এখন 100% এর নিচে কত পার্সেন্ট হোল্ড করে? সেফর একটা কোম্পানি আরেকটা কোম্পানি 70% শেয়ার হোল্ড করে, তাহলে পি কোম্পানি প্যারেন্ট 70% হোল্ড দ্য 70% শেয়ার অফ এস কোম্পানি। তাহলে আমরা এটা বুঝে নিলাম। তাহলে এখান থেকে আরেকটা মেসেজ আমরা পাচ্ছি যে 30% হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। অর্থাৎ 70% যদি কন্ট্রোলিং ইন্টারেস্ট হয়, তাহলে বাকি যে 30% আছে সেটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। এবং আমাদেরকে দেখতে হবে যে অ্যাকুইজিশন ডেট থেকে এই পর্যন্ত কতটুকু সময় পর্যন্ত পি এস কে কন্ট্রোল করে, সেটা কি 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, সেই সময়টুকু আমাকে বের করতে হবে। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্কিং। আমাদের অঙ্কতে যাওয়ার পূর্বে এই ইনফরমেশন গুলো আমার মাথার মধ্যে খুব সুন্দর করে সেট করে ফেলতে হবে, না হলে আমার অঙ্ক করতে গিয়ে আমার বারবার ভুল হতে পারে। অর্থাৎ কি পরিমাণ আমার প্যারেন্ট সাবসিডিয়ারিকে কন্ট্রোল করে, বিকজ এটা না জানে আমি অনেকগুলো নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে গিয়ে বারবার আমাকে দেখতে হবে, ভুল হয়ে যাবে। আমাকে অ্যাকুইজিশন ডেট জানতে হবে, কেন আমাকে প্রি এবং পোস্ট অ্যাকুইজিশন ফিগার গুলাকে আলাদা করা, এবং আমাকে জানতে হবে যে কতদিন সময় পর্যন্ত এটাকে কন্ট্রোল করছে পি সাবসিডিয়ারিকে। এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং নোট 1। যদি এই ওয়ার্কিং নোট 1 এ কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। নাই? তাহলে আমরা সেকেন্ড নোটে চলে যাই। সেকেন্ড নোটে হচ্ছে আমাদের সাবসিডিয়ারি নেট অ্যাসেট ক্যালকুলেশন করতে হবে এট দ্য ডেট অফ অ্যাকুইজিশন, এট দ্য রিপোর্টিং ডেট, আর পোস্ট অ্যাকুইজিশন। দেখো 3টা পার্ট আমরা এখানে করছি। অ্যাকুইজিশন ডেটে সাবসিডিয়ারি নেট অ্যাসেট কেমন, আমরা নেট অ্যাসেট দুভাবে ক্যালকুলেশন করতে পারি, অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ দিয়ে, অথবা শুধু ইকুইটির কম্পোনেন্ট যোগ করেও আমরা নেট অ্যাসেট বের করতে পারি। তো এখানে দেখো তোমরা, আমরা ইকুইটি কম্পোনেন্ট গুলো যোগ করে আমরা নেট অ্যাসেট বের করছি। শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিং, রিভ্যালুয়েশন সারপ্লাস, আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, ঠিক আছে, মিলে হচ্ছে অ্যাকুইজিশন ডেটের আমাদের টোটাল ফিগারটা আমরা বের করে ফেলবো। রিপোর্টিং ডেট বলতে কি বোঝায়? এটা হচ্ছে অ্যাকুইজিশন ডেট বা বিজনেস কম্বিনেশন ডেট। আর রিপোর্টিং ডেট বা আমরা কাট অফ ডেট বলি এটাকে, অনেক অ্যাকাউন্টিং এ কাট অফ ডেট নামে সবচেয়ে বেশি পরিচিত, যে ডেটে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করি, মানে ট্রানজেকশন গুলোকে ক্লোজ করে ওই ডেটে একটা আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি, সেটা হচ্ছে রিপোর্টিং ডেট। মনে করো আমার অ্যাকুইজিশন ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2021, ঠিক আছে, আর আমার রিপোর্টিং ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2023। তাহলে দেখা গেল এই থেকে এই সময়ের মধ্যে গ্যাপটা হচ্ছে 2 ইয়ার্স গ্যাপ। আর পোস্ট অ্যাকুইজিশন হচ্ছে এই 2 বছরের মধ্যে পরিবর্তন কি হলো, যেমন শেয়ার ক্যাপিটালের কোনো পরিবর্তন হইলো কিনা, শেয়ার প্রিমিয়ামের পরিবর্তন হইলো কিনা। আমি দিলাম যে পরিবর্তন হয় না হলে আমরা এরকম ভাবে টান দিয়ে রেখে দিব, পরিবর্তন হলে ফিগারটা লিখবো। রিটেন আর্নিং এর পরিবর্তন হয়, এটা লিখলাম। রিভ্যালুয়েশন সারপ্লাসের কি পরিবর্তন হইলো, আদার কম্পোনেন্ট অফ ইকুইটির কি পরিবর্তন হইলো, তারপর আমরা টোটালটা বের করবো। তাহলে তোমাদের যে কাজটা করতে হবে পরীক্ষার হলে, এই নোট গুলাকে মুখস্থর মতো করে ফেলতে হবে, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষায় যদি কুইকলি অঙ্কগুলা সলভ করতে হয়, তাহলে এই নোট গুলাকে মুখস্থর মতো করে ফেলতে হবে, যে কোনটার পরে কোনটা আসবে, এই নোটের পরে এই নোটে আসবে, এই নোটে এই ক্যালকুলেশন গুলো হবে, এই আইটেম গুলা থাকবে, এটা টোটালি মুখস্থর মতো করে ফেলতে হবে। আমরা এটা এটা এই পার্টটা কমপ্লিট করলাম। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আছে কারো? হুম? না স্যার। তাহলে আমরা এই ওয়ার্ক নেট অ্যাসেটটা ক্যালকুলেশন করলাম ইকুইটি কম্পোনেন্ট গুলো যোগ করে, নট অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস থেকে বিয়োগ না দিয়ে। Working shows the values of net asset at various point in time, give an approximation of fair value of subsidiary. First column shows the fair value of S at acquisition, which can be used to calculate goodwill. এই কলামটা আমরা goodwill calculation এর জন্য ইউজ করব। Second column shows the fair value of S net asset at year in
অর্থাৎ যে ডেটে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবো এই ডেটে অ্যাসেট লাইবিলিটিজ এর ফেয়ার ভ্যালু and final column shows the post acquisition movement of as net asset. The increase or decrease will be split between two parties that own as between parent and non-controlling interest according to their ownership. অর্থাৎ যে এই যে পার্টটা ক্যালকুলেশন হয়েছে এটা আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশনের সময় এই পার্টটাকে আমরা স্প্লিট করে ফেলবো। নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা যাবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টে, বাকিটা আমাদের প্যারেন্টের সাথে অ্যাড হবে। অর্থাৎ এইটার যখন নন কন্ট্রোলিং ইন্টারেস্ট থাকে এটার ভাগিদার দুই রকম। অর্থাৎ পোস্ট একুইজিশনের যে নেট অ্যাসেট পরিবর্তন হয়েছে সেটা যেমন আমাদের প্যারেন্টও বুক করবে, একই রকম ভাবে যারা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে তাদেরও একটা ভাগ আছে, তারাও বুক করবে। তাদের ভাগটা আমরা স্প্লিট করে তাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্টের সাথে যোগ করে দেব। এই কথাগুলো এখানে বলছে, ইফ দেয়ার ইজ এ পোস্ট একুইজিশন রিভ্যালুয়েশন সারপ্লাস, the group share of post acquisition revaluation would be part of the group revaluation surplus not taken to be retained earnings. বলতেছে পোস্ট একুইজিশনে যদি রিভ্যালুয়েশন সারপ্লাস হয়, তো তোমরা রিভ্যালুয়েশন সারপ্লাস কিভাবে হয়, অ্যাসেট লাইবিলিটি যখন আমরা রিভ্যালুয়েশন করি তখন আমাদের মধ্যে যদি কোনো প্রফিট হয় সেটাকে আমরা রিভ্যালুয়েশন সারপ্লাস বলি। সাপোজ একটা ল্যান্ড আমি 3 লাখ টাকা দিয়ে কিনছিলাম, সেটা এখন 5 লাখ টাকা, তাহলে আমার 2 লাখ টাকা হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস, যেটা আমরা প্রফিট না, অ্যাকচুয়ালি প্রফিট না, বাট এটা আমাদের একটা গেইন হয়েছে আমরা বুঝতে পারছি। তো এটাকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় রিভ্যালুয়েশন সারপ্লাস বলি। অ্যাসেট রিভ্যালুয়েশন বা লায়াবিলিটিজ রিভ্যালুয়েশনের কারণে যে সারপ্লাসটা জেনারেট হয়। The group share of the post acquisition revaluation would be part of the group revaluation surplus not taken to retain earnings. এই রিভ্যালুয়েশন সারপ্লাস যেটা হবে সেটা আমাদের গ্রুপের রিভ্যালুয়েশন সারপ্লাসের সাথে যোগ হবে, রিটেন আর্নিং এর সাথে যোগ করা যাবে না। তো বিষয়গুলো মুখস্থের মতো করে ফেলতে হবে। রিভ্যালুয়েশন সারপ্লাস কি আমি তো তোমাদেরকে ভিডিও এগুলা প্রোভাইড করব, যদি না বুঝো টেনে টেনে দেখবা, তাহলে কথাগুলো আবার আশা করি বুঝতে পারবা। গ্রুপ রিভ্যালুয়েশন সারপ্লাস জিনিসটা কি আমরা অলরেডি বলছি যে একটা অ্যাসেটকে রিভ্যালুয়েশন করলে তার ভ্যালু যদি বেড়ে যায় সেটাই হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস। আর যদি সাবসিডিয়ারি রিভ্যালুয়েশন সারপ্লাস হয় আফটার অ্যাকুইজিশন, তাহলে এটার ভাগীদার হবে দুই পক্ষ, একটা হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যারা আছে তারা পাবে, আর একটা হচ্ছে প্যারেন্ট পাবে। তো প্যারেন্টের এটা কার সাথে অ্যাড হবে, প্যারেন্টের এটা আলাদাভাবে নন গ্রুপ রিভ্যালুয়েশন সারপ্লাস হিসেবে এটা অ্যাড হবে। আর যেটা গ্রুপ রিভ্যালুয়েশন সারপ্লাস টু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট সেটা ওই নন কন্ট্রোলিং ইন্টারেস্টের সাথে অ্যাড হবে। তারপর আমরা 3 নম্বর কে আসা গুডউইল ক্যালকুলেশন করব। অলরেডি আমরা কিন্তু নেট অ্যাসেট ক্যালকুলেশন করে ফেলছি এখানে। তো আমরা জানি গুডউইল ক্যালকুলেশন কিভাবে করতে হয়। গুডউইল ক্যালকুলেশনের জন্য আমাদের ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন পেইড এটা বাদ দিতে হয়, হ্যাঁ, আর নেট অ্যাসেট থেকে। তাহলে যদি দেখা যায় যে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন পেইড বেশি হয় তাহলে গুডউইল, কম হলে বার্গেন পারচেজ হয়। তো এই ক্ষেত্রে এটা হোললি অন সাবসিডিয়ারি বেলায়। আর পার্সিয়ালি অন সাবসিডিয়ারি বেলায় আমাদের আইএফআরএস এর ফর্মুলাটা দেওয়া আছে বিজনেস কম্বিনেশনে, যে আমরা কিভাবে করব। যে প্যারেন্ট হোল্ডিং এট ফেয়ার ভ্যালু অর কনসিডারেশন ট্রান্সফার, এটা আমরা লিখবো যে আমরা কনসিডারেশন ট্রান্সফার করছি সেটার ফেয়ার ভ্যালুতে লিখবো। এটার সাথে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট এট অ্যাকুইজিশন সেটা যোগ করব, অ্যাকুইজিশন ডেট যোগ করার পর একটা টোটাল ফিগার পাবো। এখান থেকে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন ডেট এই ভ্যালুটা আমরা বাদ দিয়ে দেবো, টোটাল ভ্যালুটা এখানে যেটা ক্যালকুলেশন হবে বাদ দিলে আমরা যেটা পাবো গুডউইল অন অ্যাকুইজিশন। এরপর যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয় সেই ইম্পেয়ারমেন্টটা আমরা এখানে বাদ দিব। বাদ দেওয়ার পর গুডউইল এটা অ্যাকুমুলেটেড ইম্পেয়ারমেন্ট, যদি কারেন্ট ইয়ার ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, পূর্বের ইয়ার ইম্পেয়ারমেন্ট থাকতে পারে, এগুলো সবগুলা যোগ করে আমরা বাদ দিব। বাদ দিলে যেটা হবে সেটা হবে ব্যালেন্স অফ গুডউইল এট রিপোর্টিং ডেট। এটা আমরা ব্যালেন্স শিটে গুডউইলটা দেখাবো। কারেন্ট ইয়ারে যদি ইম্পেয়ারমেন্ট হয় সেটা ইনকাম স্টেটমেন্টও যাবে, আর যদি কারেন্ট ইয়ারে ইম্পেয়ারমেন্ট হয় পূর্ববর্তী ইয়ারের ইম্পেয়ারমেন্ট থাকে সেটাও বাদ দিতে হবে। বাদ দিয়ে আমরা এই ব্যালেন্স অফ গুডউইলটা আমরা ক্যালকুলেট করব। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আমরা কি পরের স্টেপে যাব?
তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। জি আর স্যার যান। ইউটিসি গুলো মুখস্থ করতে হবে। তোমরা কি আমার কথা শুনতেছো? জি স্যার শোনা যাচ্ছে। স্যার টেবলের কন্টেন্ট গুলো কি সবগুলো মুখস্থ করতে হবে? হ্যাঁ, মুখস্থর মতো করে ফেললে পরীক্ষায় তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা, না হলে তোমার বুঝে বুঝে করতে গেলে অনেক সময় লাগবে। তাড়াতাড়ির জন্য কন্টেন্ট গুলা এরকম মুখস্থ করে ফেলো। তাহলে মুখস্থর মতো করলে হবে কি, তুমি কোনটার পরে কোনটা এটা তোমার আর চিন্তা করতে হবে না। এগুলো আমরা আগে পড়াইছি যে দেয়ার মে বি গুডউইল আর বার্গেন পারচেজ। গুডউইল হলে আমরা ব্যালেন্স শিটে দেখাবো, বার্গেন পারচেজ হইলে সেটা তো আমাদের ইনকাম স্টেটমেন্টে চলে যাবে। আর এই এন্ট্রি তো আমরা বিজনেস কম্বিনেশনে পড়েই আসছি। সাবসিডিয়ারি নেট অ্যাসেট গুলা ডেবিট হবে, মানে অ্যাসেট ডেবিট হবে, লাইবিলিটিস ক্রেডিট হবে, আর গুডউইল ডেবিট হবে। আর ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারি যেটা আছে সেটা আমাদের হিসাবের বই থেকে ক্রেডিট হয়ে যাবে। তারপর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, সেটা হচ্ছে এখানে সবচেয়ে কমপ্লেক্স পার্ট, ক্যালকুলেশনটা এটা একটু জটিল এখানে। এটা আমরা তখনই ক্যালকুলেশন করব যখন আমাদের পার্শিয়ালি ওন সাবসিডিয়ারি থাকবে, অর্থাৎ আমার হোললি ওন সাবসিডিয়ারি না, আমি হয়তো 80% কন্ট্রোল করি, বাকি 20% নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে। সেক্ষেত্রে আমাদের এই নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হয়। তো এটা সবসময় ফেয়ার ভ্যালুতেই নর্মালি ক্যালকুলেশন করা হয়। তো কিভাবে ক্যালকুলেশন করা হয়, তো তুলনামূলকভাবে এখানে যা আছে সবগুলোর মধ্যে এটা একটু কমপ্লেক্স। এনসিআই অ্যাট অ্যাকুইজিশন ইফ ফেয়ার ভ্যালু মেথড ইজ অ্যাপ্লাই। হ্যাঁ, তো কিভাবে আমরা ক্যালকুলেশন করি, নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ভ্যালু ইকুয়াল নাম্বার অফ শেয়ার এনসিআই ওন সাবসিডিয়ারি শেয়ার প্রাইস। দেখো, ফেয়ার ভ্যালু মেথড হচ্ছে সাবসিডিয়ারি যে ফেয়ার ভ্যালু আছে, শেয়ারের যে ফেয়ার ভ্যালু আছে, সেটাকে যদি আমাদের যে নাম্বার অফ শেয়ার ওন সেটা দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের এনসিআই এট অ্যাকুইজিশন ডেটে আমরা কিন্তু বের করে ফেলতে পারি যে এনসিআই এর ভ্যালু কত। যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে তারা কয়টা শেয়ার হোল্ড করে, এবং এই শেয়ারের মার্কেট প্রাইস দিয়ে গুণ করলো এনসিআই অ্যাকুইজিশন, মানে অ্যাকুইজিশন ডেট এর ভ্যালুটা বের হয়ে যায়। এটা কিন্তু অ্যাকুইজিশন ডেট, কিন্তু আমরা কিন্তু তো বের করতে হবে রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেটে বের করতে গেলে এটা অ্যাকুইজিশন ডেটটা আগে বের করে নিই। আর যদি নেট অ্যাসেট মেথড অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি যে ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন ডেট, অ্যাকুইজিশন ডেটে ওয়ার্কিং ট্রুথ আমরা বের করে রাখছি, ওটা থেকে আমরা এনসিআই এর পার্সেন্টেজ দিয়ে গুণ দিব। মনে করো আমরা ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট বের করলাম 1 লাখ, আর এনসিআই এর পার্সেন্টেজ হচ্ছে দেখা গেল 25%, তাহলে এনসিআই এট অ্যাকুইজিশন হবে 25,000 টাকা। আমরা এখানে ক্যালকুলেশন গুলা দেখাচ্ছি না, পরে একটা অঙ্কের মধ্যে আমরা ক্যালকুলেশনটা দেখাবো। তাহলে এটা হচ্ছে অ্যাকুইজিশন ডেট, কিন্তু এরপরে আমাদেরকে যেটা বের করতে হবে রিপোর্টিং ডেট, যে ডেটে আমরা ব্যালেন্স শিট তৈরি করছি সেই ডেটে এনসিআই এর ভ্যালুটা কত। তাহলে প্রথমে অ্যাকুইজিশন ডেট দিয়ে শুরু হবে, তারপরে এনসিআই শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, অর্থাৎ এই যে পোস্ট অ্যাকুইজিশন এটা আমরা ওয়ার্কিং ট্রুথে ক্যালকুলেশন করছি। এই যে এখানে এখানে দেখো, এই যে পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, এখানে টোটাল ফিগারটা আছে, এই টোটাল ফিগারটা এটার এই পার্সেন্টেজ অনুসারে এই এটার পার্সেন্টেজ দিয়ে গুণ দিব শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন। তার মানে মনে করো যে পোস্ট অ্যাকুইজিশন বের হইলো 50,000 টাকা, আর এটা হলো 20%, তাহলে 50,000 ইন্টু 20% দিয়ে যেটা হয় এটা আমরা এই কলামে লিখি। তারপর এনসিআই শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট, যদি গুডউইলের কোনো ইম্পেয়ারমেন্ট হয় সেই ইম্পেয়ারমেন্টের অংশ তা সে বহন করতে হবে, সেটা তখন আমরা বাদ দিব, বাদ দিলে এনসিআই রিপোর্টিং ডেটটা বের হয়ে যাবে। তাহলে এইটা তখনই ক্যালকুলেশন করতে হয় যখন আমাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্টের পার্সেন্টেজটা 100% কম হয়, সরি, প্যারেন্টের কন্ট্রোলিং ইন্টারেস্টটা যখন 100% কম হয়, অর্থাৎ সাবসিডিয়ারি যখন একটি partially owned subsidiary. This shows the value of subsidiary that is owned by the non-controlling shareholder at the year end. কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এটা একবার বুঝিয়ে দিবেন প্লিজ। কোনটা? এই যে রিপোর্টিং ডেটেরটা। রিপোর্টিং ডেট, রিপোর্টিং প্রথমে তোমাকে বুঝতে হবে রিপোর্টিং ডেট। রিপোর্টিং ডেট হচ্ছে যে ডেটে আমি ব্যালেন্স শিটটা তৈরি করতেছি, অর্থাৎ আমার অ্যাকুইজিশনটা হচ্ছে মনে করো 3 বছর আগে, আর আমি আজকে ব্যালেন্স শিট তৈরি করতেছি, তাহলে অ্যাকুইজিশন
রিপোর্টিং ডেটটা এখন 3 বছর পরে, অর্থাৎ 3 বছর পরে আমি ব্যালেন্স শিট তৈরি করছি। তাহলে আমাকে আগে 3 বছর আগের যে এনসিআই এর যে ভ্যালুটা আছে সেটা আমার বের করতে হবে। অলরেডি এটা বের করাই থাকে বাস্তবে, তুমি প্রত্যেক বছরই তো ব্যালেন্স শিট তৈরি করো, ওটা একবার ক্যালকুলেশন করলে ওখান থেকে পাওয়া যায়। তারপর এনসিআই শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ, এটা প্রতি বছরই পরিবর্তন হয়, প্রতি বছর ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশন করে তারপরে যে অ্যামাউন্টটা বের হয় সেটা পার্সেন্টেজ দিয়ে গুণ করলে, এনসিআই যে পার্সেন্টেজটা আছে সেটা দিয়ে গুণ করলে এই ফিগারটা বের হয়ে যায়। ঠিক আছে, যেমন মনে করো যে 50,000 টাকা বের হইলো, এনসিআই এর যে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট পার্সেন্টেজটা হচ্ছে 20%, তাহলে 50,000-এর 20% 10,000 টাকা আমরা এখানে লিখতে পারি। এনসিআর শেয়ার অফ ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট হচ্ছে গুডউইল ইম্পেয়ারমেন্ট। ঠিক আছে, যদি গুডউইল ইম্পেয়ারমেন্ট হয় তাহলে সেই ইম্পেয়ারমেন্টটা বা কোনো অ্যাসেটের যদি ইম্পেয়ারমেন্ট হয়, সেই ইম্পেয়ারমেন্ট যে লসটা হবে সেই লসটার একটা পার্সেন্টেজ আমাদের এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যারা আছে, অর্থাৎ এরাও শেয়ার হোল্ডার, বাট এদের কোনো কোম্পানিতে এদের কোনো কন্ট্রোল নাই, এই এদের যে টাকাটা আসবে সেটা আমরা বাদ দিয়ে এনসিআই এর রিপোর্টিং ডেটটা আমরা বের করবো এবং ব্যালেন্স শিটে এই অ্যামাউন্টটাই আমরা লিখবো। তারপর হচ্ছে গ্রুপ রিটেন আর্নিং, আমাদের ওয়ার্কিং নাম্বার 5, গ্রুপ রিটেন আর্নিং ক্যালকুলেট। আমরা আমাদের প্যারেন্টের বইতে প্যারেন্টের যে রিটেন আর্নিং সেটা পাবো, সেটা আমরা 100% এখানে যোগ করব। তারপর আমরা একদম প্রথমে আমরা বলে আসছি যে সাবসিডিয়ারির যে রিটেন আর্নিং আছে সেই রিটেন আর্নিং এর সবটাকে আমরা পার্সেন্টেজ আকারে আনবো। আমরা শুধু পোস্ট একুইজিশন যে রিটেন আর্নিং আছে সেই রিটেন আর্নিং এর আমাদের পার্সেন্টেজটা এনে, প্যারেন্টের পার্সেন্টেজটা এনে এখানে যোগ করবো। তারপর পোস্ট একুইজিশনের রিটেন আর্নিং আছে 1,00,000 টাকা, আর আমাদের পার্সেন্টেজ হলো 80%, তাহলে আমি 80,000 টাকা এখানে যোগ করবো। আর পি শেয়ার অফ গুডউইল ইম্পেয়ারমেন্ট টু ডেট, এবং গুডউইলের যদি কোনো ইম্পেয়ারমেন্ট হয় সেটার একটা পার্সেন্টেজ যদি কারেন্ট ইয়ারে হয় বা পূর্ববর্তী ইয়ার গুলাতে হয়, সেই পূর্ববর্তী ইয়ার বা কারেন্ট ইয়ার যে গুডউইল আছে সেই গুডউইলের যে ইম্পেয়ারমেন্ট আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিলে গ্রুপ রিটেন আর্নিং, তাহলে গ্রুপ রিটেন আর্নিং ইকুয়ালস প্যারেন্টস রিটেন আর্নিং প্লাস সাবসিডিয়ারিজ রিটেন আর্নিং, পোস্ট অ্যাকুইজিশন রিটেন আর্নিং মাইনাস দ্য গুডউইল ইম্পেয়ারমেন্ট লস, তাহলে আমরা গ্রুপ রিটেন আর্নিংটা পেয়ে যাব। তাহলে গ্রুপ রিটেন আর্নিং shows that are attributable to the parent shareholder, অর্থাৎ এই রিটেন আর্নিংটা only belongs to the shareholder of the parent। তাহলে আমাদের নোট মোটামুটি এরকম 5টা নোট ক্যালকুলেশন করতে হবে ব্যালেন্স শিটের জন্য। ইনকাম স্টেটমেন্টের জন্য আরো কিছু নোট ক্যালকুলেশন করতে হয়, তো তোমরা দেখো বুঝতে পারছো কিনা, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। বুঝতে পারছো নাকি? হুম, Yes, sir. কি পয়েন্টস টু বি রিমেম্বার হোয়েন সলভিং প্রবলেম, এখানে কতগুলা স্পেশাল বিষয় থাকে যেগুলা পরীক্ষায় থাকে, স্টুডেন্টদেরকে সেটা কেয়ারফুল থাকতে হবে। তো প্রথম পয়েন্টটা আমি বলছি, ইফ এ সাবসিডিয়ারি ইজ অ্যাকোয়ার্ড mid-year, net asset at acquisition will need to be calculated unless told otherwise. Assume profit of subsidiary accrue evenly over time. এখন মনে করো একটা কোম্পানিকে আমি সাবসিডিয়ারিকে তার মাঝামাঝি সময়ে অ্যাকোয়ার করছি, তখন এটা একটা প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়, কারণ কোম্পানি তো আর মাঝামাঝি সময় ইনকাম স্টেটমেন্ট তৈরি করে না, ওখানে ইনকাম স্টেটমেন্টে দেওয়া আছে ফুল ইয়ারে, তাহলে মধ্যবর্তী ডেটে প্রফিট কত ছিল, অ্যাসেট লায়াবিলিটিস কত ছিল সেটা থাকা এটা ডিফিকাল্ট হয়। সেজন্য আমরা এটা কি করব, ওই ইভেনলি ডিভাইড করে ফেলি। যেমন 5 মাস পরে আমরা এটাকে অ্যাকোয়ার করলাম, তাহলে টোটাল যে রেজাল্ট আছে তার 5 মাস এই পিরিয়ডে পড়বে, বাকি 5 মাস ওই পিরিয়ডে পড়বে। কিন্তু বাস্তবে এটা ভিন্ন হতে পারে যে 5 মাসে বেশি হয়েছে 7 মাসের চেয়ে, কিন্তু আমরা দেখা যাচ্ছে 5 মাসে কম ধরছি, 7 মাসে তুলনামূলক কম ধরছি, এটা হতে পারে, বাট আমরা ইভেনলি ধরে সেটা করতে পারি। একদম যে অ্যাকাউন্টিং এ 100% অ্যাকুরেট হইতে হয় বিষয়টা তেমন নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে সিম্পলিসিটির জন্য এই কাজগুলো করতে হয়। তাহলে এটা কখন হয়, এটা যখন মিড ইয়ারে
যখন কোন একটা প্যারেন্ট সাবসিডিয়ারিকে অ্যাকোয়ার করে। 2 নম্বর পয়েন্টে বলা আছে ট্রানজাকশন বিটুইন গ্রুপ মেম্বার্স নিড টু বি ইলিমিনেটেড as the group has not transacted with any third party. গ্রুপ মেম্বারদের মধ্যে যদি কারেন্ট ট্রানজাকশন সেগুলো ইলিমিনেট করতে হবে until it was not transacted with any other third party. এখন আমি পি এস এর কাছে পণ্য বিক্রি করলো, ঠিক আছে, তাহলে এটা ইলিমিনেট করতে হবে ফ্রম ইনকাম স্টেটমেন্ট। কোনো ব্যালেন্স বাকি থাকলে সেটা ব্যালেন্স শিট থেকে ইলিমিনেট করতে হবে। কিন্তু পি যদি এস এর কাছে বিক্রি করে, এস যদি সেটা আবার থার্ড পার্টির কাছে বিক্রি করে, তাহলে বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। সেখানে গ্রুপেরটা ডিলিট করতে হয়, কিন্তু থার্ড পার্টিটা থেকে যায়। Intergroup transaction may arise due to intergroup trading, purchase, sale, intergroup loan, investment, etc. Unrealized profit on inventory held by any group member must be eliminated on consideration. এখন আমি মনে করো প্যারেন্ট 5 লক্ষ টাকার পণ্য বিক্রি করলো সাবসিডিয়ারিটা, অথচ প্যারেন্ট ওই পণ্যগুলো 4 লক্ষ টাকা দিয়ে কিনছিল, কিন্তু সাবসিডিয়ারির কাছে 5 লক্ষ টাকা বিক্রি করলো, তাহলে 1 লক্ষ টাকা বেশি লাভ করলো কে? প্যারেন্ট। পরে সাবসিডিয়ারির কাছে বিক্রি করলো। এখন যখন আমরা কনসলিডেশন করতে যাব, তখন তো ইনভেন্টরি যোগ হবে প্যারেন্টের সাথে সাবসিডিয়ারি। তো প্যারেন্টের বইতে যে ইনভেন্টরি ছিল 4 লক্ষ টাকা, সেই ইনভেন্টরি সাবসিডিয়ারির কাছে 5 লক্ষ টাকা বিক্রি করার কারণে সাবসিডিয়ারির বইতে ইনভেন্টরি হিসেবে আছে 5 লক্ষ টাকা। এখন আমি যখন যোগ করব, এই প্রফিটটা আমাকে বিয়োগ দিয়ে দিতে হবে, কারণ এটা আনরিয়ালাইজড প্রফিট। যতক্ষণ পর্যন্ত না থার্ড পার্টির কাছে এটা বিক্রি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রফিট রিকগনাইজ করা যাবে। Individually, parent may recognize the profit, but as in a single entity, we shall deduct the unrealized profit that is recorded by parent or subsidiary during intergroup purchase or sale. তাহলে বুঝতে পারছো? আরেকটা বিষয় বলতেছি, in calculating goodwill acquired in a business combination, net asset of the subsidiary should be measured at their fair value, already discussed. A consolidation adjustment will be required for any difference between carrying amount and fair value of net asset. ঠিক আছে, এটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। ফেয়ার ভ্যালুতে আমাকে সাবসিডিয়ারি অল অ্যাসেট মাস্ট বি শোন ইন ফেয়ার ভ্যালুতে দেখাতে হবে, এবং অ্যাডজাস্টমেন্ট শুড বি মেড ইন দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট বিটুইন দ্য ক্যারিং অ্যামাউন্ট এন্ড ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট। তো এটা খেয়াল রাখতে হবে, যেমন একটা সাবসিডিয়ারির অ্যাসেট ভ্যালু আছে 50,000, কিন্তু ফেয়ার ভ্যালু আছে দেখা গেল যে 80,000, তাহলে আমি সাবসিডিয়ারির বইতে কিন্তু 50,000 টাকা ভ্যালুতেই লেখা আছে, কিন্তু আমি যখন কনসলিডেশন করব তখন আমাকে কিন্তু ওটা 80,000 টাকাতে কনসলিডেশন করতে হবে। ওই 50,000 টাকাতে কনসলিডেশন করলে অঙ্কটা হবে না, ভুল হবে। তারপরে বলতেছে ইফ সাবসিডিয়ারি own statement of financial position includes goodwill, this should not be consolidated. সাবসিডিয়ারির বইতে যদি কোনো গুডউইল থাকে, সেটা কনসলিডেট করা যাবে না। In the net asset working, retain earning at acquisition and at the reporting period should also reduce by the amount of goodwill. অর্থাৎ আমরা অ্যাকোয়ার করার পূর্বে যদি সাবসিডিয়ারির বইতে কোনো গুডউইল থাকে, সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে, এটাকে কনসলিডেট করা যাবে। In the net asset working, retain earning at acquisition and at the end of the reporting period should be reduced by that amount of goodwill. আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবো। এবং লাস্ট প্যারাগ্রাফটা যেটা বলতেছি যে if the parent and subsidiary have different accounting policies, the balance in the subsidiary's financial statement should be adjusted to reflect the accounting policies of the parent company. এখন প্যারেন্ট এবং সাবসিডিয়ারির মধ্যে যদি ডিফারেন্ট অ্যাকাউন্টিং পলিসি ফলো করে, যেমন প্যারেন্ট করতেছে 10% ডেপ্রিসিয়েশন, সাবসিডিয়ারি করতেছে 20% ডেপ্রিসিয়েশন কোন একটা অ্যাসেটের জন্য, সেক্ষেত্রে আমরা সাবসিডিয়ারির যে পলিসি আছে সেটাকে অ্যাডজাস্ট করে প্যারেন্টের মতো করে নিব, ঠিক আছে। অথবা প্যারেন্টকে আমরা অনুরোধ করব যখন তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, টু ফলো দ্য প্যারেন্ট accounting policies instead of their own, then it will reduce the complexities. এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, বুঝছো কিনা টেনে টেনে দেখবা, ভিডিও যখন দিব তাহলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে।
আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার দেখো, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ফরম্যাট গুলা কিরকম হয় আমি অলরেডি তোমাদেরকে একটা দেখাইছি, এটা প্র্যাকটিক্যাল কোম্পানি দেখাইছি যে পি লিমিটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2000। বাট এখানে একটা ভুল হয়েছে, এখানে কনসলিডেটেড শব্দটা লেখা হয়নি। ও, লেখা হয়েছে। এখানে কনসলিডেটেড শব্দটা লিখতে হবে। বড় হয়ে গেছে। তো দেখো, ফরম্যাটটা কি, আমরা কোম্পানির নাম লিখবো, দেন কনসলিডেটেড শব্দটা পূর্বে লিখে দিব, যেহেতু ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট যাই হোক, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, দেন দা রিপোর্টিং পিরিয়ডটা আমরা লিখবো কখন, আগের মতোই, লেস কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্সেস, সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ ইকুয়াল অপারেটিং প্রফিট মাইনাস ফাইন্যান্স এক্সপেন্স এন্ড আদার ইনকাম, প্রফিট বিফোর ট্যাক্স লেস ট্যাক্স এক্সপেন্সেস, প্রফিট আফটার ট্যাক্স। হ্যাঁ, তারপর যদি কোনো আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকে সেটা যোগ করবো একা। তাহলে পার্থক্যটা এগুলা আগের মতোই আছে, শুধু এখানে এসে একটু করতে হবে, এই শব্দটা অ্যাড হয়, প্রফিট অ্যাট্রিবিউটেবল টু, এটা শুধু কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই জিনিসটা থাকে, অন্য কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, ইন্ডিভিজুয়াল যে কোম্পানির যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই পার্টটা থাকে না। প্রফিট অ্যাট্রিবিউটেবল টু প্যারেন্ট শেয়ার হোল্ডার এনসিআই, ঠিক আছে? এই 9,000 টাকাটা যে প্রফিট আফটার ট্যাক্স, এটাকে আমরা ডিভাইড করে দিব, প্যারেন্ট শেয়ার হোল্ডারদের পার্ট কত এবং এনসিআই এর পার্ট কত, আবার টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম কে বেসিস ধরে আবার ডিভাইড করব। প্রফিট অ্যাট্রিবিউটেবল টু প্যারেন্ট শেয়ার হোল্ডার এনসিআই, এখানে আমাদের 90% ধরে নিচ্ছি প্যারেন্ট আর 10% শেয়ার ধরে নিচ্ছি এনসিআই। তাহলে 10,000 কে আমরা 9,000 1,000 মধ্যে ডিভাইড করে দেব, নিচে সবার নিচে ইপিএস থাকবে, নাম্বার অফ শেয়ার হোল্ডার থাকবে। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ কনসলিডেটেড স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। আমরা এই ফরম্যাট গুলো নিচে এই অংশটুকু অ্যাড হয়, যেটা অ্যাজ ইউজুয়ালি ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এই পার্টটা থাকে না, কিন্তু এখানে এই পার্টটা থাকবে। দেখো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? লাস্ট পার্টটা যদি ইনকাম স্টেটমেন্টের আবার একটু বুঝাই দেন। এই যে পার্টটা প্রফিট অ্যাট্রিবিউটেবল টু, এটা নরমালি ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল, প্যারেন্টের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও থাকে না, সাবসিডিয়ারিতেও থাকে না, এটা শুধু কনসলিডেটেড স্টেটমেন্ট যেটা সিঙ্গেল এন্টিটি বেসিস আমরা করি সেখানে থাকবে। সেটা কি, এই যে দুইটা প্রফিট আছে এখানে, একটা প্রফিট আফটার ট্যাক্স, একটা হচ্ছে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম, এটা প্যারেন্ট এবং সাবসিডিয়ারির অংশটুকু আলাদা আলাদা করে দেবে। যেমন এই অঙ্কতে 90% আমরা ধরে নিলাম, বা হ্যাঁ 90% আমরা ধরে নিলাম, বা কোনোভাবে যতটুকু হয় আর যেটা আসে, তো আমাদের ধরে নিলাম 90%, সেই হিসাবে আমরা 10,000 টাকাটাকে, হ্যাঁ 9,000 টাকা আমরা প্যারেন্ট শেয়ার হোল্ডারে হইলো, আর এনসিআই 10% হিসাবে 1,000 টাকা পাই। এখানে প্রফিট অ্যাট্রিবিউটেবল টু আমি একটা পার্সেন্টেজ ধরছি, বাট এটা একটু ভিন্ন ওয়েতে ক্যালকুলেশন হয়। প্যারেন্ট শেয়ার হোল্ডাররা 8%, 8,000, আর এনসিআই 1,000, টোটাল 9,000 টাকা। এইভাবে করে আমরা ডিভাইড করে দিব, ঠিক আছে? এই জিনিসটা এক্সট্রা কাজ, যেটা কনসলিডেটেড স্টেটমেন্টে করতে হয়, অন্যান্য স্টেটমেন্টে করতে হয়। এটাই হচ্ছে মূলত এক্সট্রা কাজ, আর এগুলো বাকি যেগুলো আছে সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে থাকে। আর এগুলো আমরা কিন্তু যোগ করে করে লিখবো। এখানে যদি দুইটা প্যারেন্ট থাকে, একটা প্যারেন্ট থাকে, দুইটা সাবসিডিয়ারি থাকে, তাহলে প্যারেন্ট এবং সাবসিডিয়ারি রেজাল্ট যোগ করে আমরা সেলসটা। এই হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট ফর ইনকাম স্টেটমেন্ট। তো ব্যালেন্স শিটটা কোথায়? ব্যালেন্স শিটটা তো আমি এখানে দিইনি। ব্যালেন্স শিটের ফরম্যাটটা দেই নাই।
তো ব্যালেন্স শিটের ফরম্যাটটা ভুলে এখানে বাদ পড়ে গেছে, একটা অঙ্কতে চলে আসছে ডাইরেক্ট। যাই হোক, অঙ্কটাতে আমরা দেখি তাহলে কি আছে এখানে। দেখো, on May 1, 2020, Carl bought 60% of Susan, paying 76,000 in cash. The summarized statement of financial position for the two entities as at 13 November 2020 are as follows. তাহলে 2020 সালের মেতে কার্ল সুশানের 60% শেয়ার কিনছে এবং কনসিডারেশন পে করছে 76,000 in cash. The summarized statement of financial position for the two entities as at 13 November 2020 are, তাহলে 13 নভেম্বর 2020 তে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে কার্ল এবং সুশান প্যারেন্ট এবং সাবসিডিয়ারি, সেটা দেওয়া। এটা ভেরি সিম্পল একটা অঙ্ক, আমরা জাস্ট কনসলিডেশন প্রসিডিউরটা বোঝার জন্য। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কার্লে আছে 1,38,000, সুশান 1,15,000, ইনভেস্টমেন্ট 98,000। তো আমরা দেখতেছি এখানে বলতেছে 76,000 পেইং ক্যাশ, তার মানে এই 98,000 এর মধ্যে 76,000 ইনভেস্টমেন্ট আছে কোথায়? সুশানে। বাকিটা হয়তো অন্য কোথাও ইনভেস্টমেন্ট হবে। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি, both Carl and Susan have the inventory, and receivable, both Carl and Susan have the inventory. Cash, only Carl have the cash, Susan has no cash. And in the equity section, only two components, share capital and retained earning. আমরা দুইটা প্যারেন্ট এন্ড সাবসিডিয়ারি দুইটাকে দেখছি। টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি, নন কারেন্ট লায়াবিলিটিস 8% লোন, ঠিক আছে। তো এটা শুধু সাবসিডিয়ারি আছে 20,000 টাকা লোন, কারেন্ট লায়াবিলিটিস একজনের 33,000, 23,000। এটা হচ্ছে ব্যালেন্স শিটটা এভাবে দেওয়া আছে। সো হোয়ার কার্ল ইজ দ্য প্যারেন্ট and Susan is the subsidiary because Carl purchased the 60% share of the Susan, and the acquisition date is May 1, 2020. That is the important date, and our reporting date is 13 November 2020. So working from the, we need to clear about the working one, where we have to identify the acquisition date, that is May 1, 2020, and we have to identify the percentage of share that parent hold over Susan, that means subsidiary, it is 60%. And another, in addition, we have to find out that what is the reporting date, that is 13 November 2020. So this is the problem, and you are there is some additional information, like the inventory of Carl includes 8,000 of goods purchased from cash Susan at cost plus 25%. So Carl inventory includes, Carl is the parent and he has inventory of 15,000, and this inventory includes 8,000 সাবসিডিয়ারি থেকে $8,000 বা টাকার পণ্য কিনছে, যেটা এখানে ইনক্লুড করা আছে, এই ইনভেন্টরির মধ্যে ইনক্লুড করা আছে। আবার সেটা কিন্তু কিনছে সুশান যখন এটা কারের কাছে বিক্রি করছে, তখন সে কস্টের সাথে 25% প্রফিট অ্যাড করে বিক্রি করছে। তাহলে এটা হলো বিক্রয় মূল্য, এটা হলো কার্লের ইনভেন্টরির বিক্রয় মূল্য, এটা এখানে অ্যাড করা। তাহলে এই ইনভেন্টরিটা বাদ দিতে হবে, এখানে প্রফিটটা বাদ দিতে হবে। এই ইনভেন্টরি সুশান থেকে কার্লের এখানে আছে ইনভেন্টরি হিসাবে আছে, কিন্তু এ বিক্রি করছে এর কাছে। ইনভেন্টরি আছে, ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু এই ইনভেন্টরির মধ্যে এক্সট্রা টাকা কিছু এর আছে, যেহেতু সে প্রফিট করছে, সে প্রফিটটা আমাকে বাদ দিতে হবে এখান থেকে। এই টোটাল 15,000 না, এই 8,000 হিসাবে যে প্রফিটটা হয়েছে, সেই প্রফিটটা বাদ দিতে হবে, কারণ আমরা জানি যে নিজের সাথে নিজে প্রফিট করা যায় না। রিকোয়ারমেন্ট 2 তে বলছে, অন June 1, 2020, Carl transferred an item of plant to Susan for টাকা 15,000. কার্ল আমাদের প্যারেন্ট, সে একটা প্ল্যান ট্রান্সফার করছে সুশানের কাছে 15,000 টাকা on June 1, 2022. Date are important also. Its carrying amount at date was 10,000 and remaining life was 5 years. তাহলে 10,000 টাকার অ্যাসেট সুশানের কাছে 15,000 টাকা বিক্রি করছে, তাহলে 5,000 টাকা এক্সট্রা বিক্রি করছে, যেটা ইউজফুল লাইফ 5। তাহলে দেখো, এটা কিন্তু এই এন্ট্রিটা একটু জটিল কিরকম? 15,000 টাকায় সে কি করছে? বিক্রি করছে। তাহলে 10,000 টাকার জিনিস 15,000 টাকায় বিক্রি করছে, 5,000 টাকা প্রফিট করছে কে? কার্ল।
সেই প্রফিটটা আবার ইনকাম স্টেটমেন্টে আছে। আবার এই 15,000 টাকা অ্যাসেটটা যেহেতু বিক্রি করছে কাল কার কাছে, সুশানের কাছে, তাহলে সুশানের প্লান্টে 15,000 টাকা ইনক্লুড আছে, ঠিক আছে। তাহলে এই যে সুশানের প্লান্ট অ্যাসেটে 15,000 টাকা ইনক্লুড আছে, যেটা কাল থেকে কিনা হয়েছে, অথচ কালের এটার ভ্যালু ছিল 10,000, তাহলে 5,000 টাকা লাভ করছে। তাহলে আমরা এই 5,000 টাকা ইন্টার ইন্টার আনরিয়ালাইজ যে প্রফিট আছে সেটা আমাদেরকে বাদ দিতে হবে। আবার সুশান 15,000 টাকা দিয়ে কিনছে, মানে সে ডিপ্রিসিয়েশন চার্জ করতেছে 15,000-এর উপরে, কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে গ্রুপ পারপাজে অনলি ফর 10,000-এর উপরে চার্জ করতে হবে। কারণ আমরা জানি নিজের সাথে নিজে ব্যবসা করা যায় না, নিজের সাথে নিজে বেচা বিক্রি করা যায় না। তো এটার ডেপ্রিসিয়েশনের এটার এফেক্ট আছে, একই সাথে এটার ব্যালেন্স শিটের এটার এফেক্ট আছে। কাল ভ্যালুজ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মেথড। যেহেতু কাল পুরোটা কন্ট্রোল করে না, আর কিছু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আছে, তবে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা ফেয়ার ভ্যালু মেথডে হ্যাঁ এটাকে ভ্যালুয়েশন করে, নন ইউজিং ফেয়ার ভ্যালু মেথড। At the date of acquisition, the fair value of 40% of non-controlling interest was 50,000 টাকা। তাহলে যে 40% নন কন্ট্রোলিং ইন্টারেস্ট যেটা অ্যাকুইজিশন ডেটে ছিল, সেটা ভ্যালু ক্যালকুলেশন করে দিয়েছে 50,000 টাকা। তাহলে অঙ্কটা খুব সিম্পল হয়ে গেল, বাস্তবে আমাদের ক্যালকুলেট করতে। And impairment loss of 1,000 to be charged taking goodwill at the year end। এই বছরে 1,000 টাকা ইম্পায়ারমেন্ট লস হচ্ছে, যেটা গুডউইলের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সুশান আর্ন প্রফিট অফ 9,000, আমাদের যে সাবসিডিয়ারি তারা 9,000 টাকা প্রফিট আর্ন করছে at the year end November 30, 2020। Loan from Noot to Sushan book represent more money is borrowed from Carl on 30 November 2020। Sushan loan note in Sushan book represent money is borrowed from Carl। সুশানের বইতে একটা লোন আছে, যে লোনটা নেওয়া হয়েছে কাল থেকে। তাহলে সুশানের বইতে আমরা দেখি লোনটা কি, দেখো এখানে এই যে লোন আছে 20,000 টাকা। এই 20,000 টাকা সে নিচে কার থেকে, কাল থেকে। তাহলে দেখো এখন মিলে গেছে 76,000 টাকা আর 20,000 টাকা হলে 96,000 টাকা, আরো 2,000 টাকা বাকি আছে ইনভেস্টমেন্ট। মানে কাল 76,000 টাকা ইনভেস্ট করছে শেয়ারের উপরে, হ্যাঁ, আর কি বলে, আর ইনভেস্ট করছে কি বলতে পারে, সরি ইনভেস্ট, হ্যাঁ, আর ইনভেস্ট করছে হচ্ছে লোনে, লোন দিচ্ছে 20,000। তারপর রিসিভেবল included in Carl receivable is $4,000 relating to inventory sold to Sushan during the year। ঠিক আছে, কার্লের যে রিসিভেবল আছে সেখানে সুশানের কাছে পণ্য বিক্রি বাবদ 4,000 টাকা পাওনা লেখা আছে, এই 4,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। সুশান রেজ চেক 2,000 for 500 and sent it to Carl November 2020। সুশান এই 4,000 টাকার এগেইনস্টে 2,500 টাকার একটা নোট চেক লিখছে এবং সেটা পাঠাইছে, কিন্তু কাল এটা রিসিভ করে নেয়। তাহলে এই চেকটা ট্রানজিটে আছে। তাহলে সুশানের কাল ডিড নট রিসিভ দ্য চেক আনটিল 4 ডিসেম্বর 2020। তাহলে এটা 4 ডিসেম্বর 2020 এর আগে পাইনি। তার মানে আমাদের কাট অফ ডেট হচ্ছে 13 ডিসেম্বর 2020। তাহলে পাইনি মানে ট্রানজিটে রয়ে গেছে। তাহলে আমাদের বইতে 4,000 টাকা বাদ দিব, হ্যাঁ, অথবা আর ওদের বইতে লেখা আছে 2,500 টাকা তো পাঠাই দিছে চেক, কিন্তু এটা আমরা পাই নাই। তাহলে এটা আমাদের ক্যাশের সাথে এটা যোগ করে দিব, যেহেতু পাঠাই দিছে আমরা জানতে পারছি, সুতরাং এটা ক্যাশ ইন ট্রানজিট বলে আমরা যোগ করে দিব আমাদের ক্যাশের সাথে কনসলিডেটেড ব্যালেন্স শিটে। আর বাকি টাকা যেটা আছে দেনা, সেই দেনাটা বাদ দিয়ে দিব কালের বইতে। 4,000-এর মধ্যে যারা 2,500 দিচ্ছে, আরো 4,000 কালের বইতে পেয়েবল হিসেবে লেখা, ওই 4,000 টাকা বাদ দিতে হবে। কাল ডিড নট রিসিভ, এটা তো হয়ে গেল। এখান থেকে এখন আমাদের কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ পজিশন অ্যাজ এ ডিসেম্বর 31, 2020 তে একটা ব্যালেন্স শিট তৈরি করতে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম। আর এখানে কিছু এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে, এর ভিত্তিতে আমাদেরকে একটা ব্যালেন্স শিট তৈরি করতে হবে। পরীক্ষায় এরকম টাইপের অঙ্ক আসে, অথবা একটু আরেকটু জটিল টাইপের আসতে পারে। এরকম কিছু স্বপ্ন, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে, প্যারেন্ট সাবসিডিয়ারি ব্যালেন্স শিট দেওয়া থাকবে, এখান থেকে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো কারো কোনো অঙ্কেতে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
কোনো কোয়েশ্চেন আছে? 3 নাম্বার সমন্বয়টা একটু আবার বুঝিয়ে দিবেন। 3 নম্বর সমন্বয় বলতেছে কাল ভ্যালুজ দ্য নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইউজিং দ্য ফেয়ার ভ্যালু মেথড। ঠিক আছে, ফেয়ার ভ্যালু মেথডে নন কন্ট্রোলিং ইন্টারেস্টটা করে, কিন্তু ফেয়ার ভ্যালু মেথডে করলেও নন কন্ট্রোলিং ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত সেটা ক্যালকুলেট করে দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের 40% ফেয়ার ভ্যালু কত আসে সেটা ক্যালকুলেট করে দেওয়া আছে, যেহেতু অঙ্কটা ছোট জন্য দেওয়া আছে, তাহলে আমাদের আর ক্যালকুলেশন করতে হচ্ছে না। তো এটা তো ভেরি সিম্পল, মানে ফেয়ার ভ্যালু তো ক্যালকুলেশন করতে হবে বাট ক্যালকুলেটেড ভ্যালু দেওয়া আছে। তো এটা আমাদের লাগে, আমরা জানি নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ক্যালকুলেশন যখন করি আমরা নোটে, সেখানে আমাদের এখানে এটা লাগে, প্রথমে এটা লাগে এনসিআই ক্যালকুলেশন এট অ্যাকুইজিশন। এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, দুইটা মেথড আছে, দুইটা মেথডে। তো এই দুইটা মেথডে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা বের করতে হয় সেটা অলরেডি এই অঙ্কতে ক্যালকুলেশন করে দেওয়া আছে, সুতরাং আমাদের ফার্দার ক্যালকুলেশন করতে হবে না। আর কারো? তোমরা বারবার অঙ্কগুলা দেখবা, যদি না বুঝো ওখানে টেনে টেনে দেখবা, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম নোটটা হচ্ছে আমাদের গ্রুপ স্ট্রাকচারটা। আমরা অ্যাকুইজিশন ডেট আমরা জানি 1 May 2020, রিপোর্টিং ডেট 13 November 2020, পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড হলো 7 মাস, and Carl holds 60% of share of Susan. এই কাজটা কেন করি, এটা না করলে হয়? এটার মূল কথা হচ্ছে যে আমি অঙ্ক করার সময় আমার ফোকাসটা যাতে থাকে, আমার এই জিনিসগুলো খেয়াল থাকে যে পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড হলো 7 মান্থ, হ্যাঁ 1 May to 13 November হলো 7 মান্থ পোস্ট অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন 1 May 2020, কাট অফ ডেট হচ্ছে বা রিপোর্টিং ডেট হচ্ছে 13 November 2020, আর কত পার্সেন্ট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট, 40% নন কন্ট্রোলিং, আর 60% হলো কন্ট্রোলিং ইন্টারেস্ট। হয়ে গেল। তারপরে ওয়ার্কিং ট্রুথে আমরা নেট অ্যাসেট এবং পোস্ট অ্যাকুইজিশন, নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন এট রিপোর্টিং ডেট এবং পোস্ট অ্যাকুইজিশনের যে পরিবর্তন সেটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে দেখো আমরা কম্পোনেন্ট গুলো এখান থেকে নিয়ে আসবো। এখানে দেখো লেখা আছে শেয়ার ক্যাপিটাল, এটা হলো কিন্তু পোস্ট অ্যাকুইজিশন 40,000 এবং 69,000, এগুলো কিন্তু পোস্ট অ্যাকুইজিশন কর। তাহলে অ্যাট অ্যাকুইজিশন ডেটে শেয়ার ক্যাপিটাল এবং রিটেন আর্নিং কত সেটা কিন্তু এখানে বলে দেওয়ার কথা। Susan earned profit of 9,000 in the year and 13 November 2002. তাহলে দেখো তার মানে ক্যাপিটালের কোনো পরিবর্তন হয় না, এর মধ্যে শুধু 9,000 টাকা প্রফিট আর্ন করছে। কোন বছরে? এই সারা বছরে। দেখো সারা বছরে বলতেছে যে 9,000 টাকা প্রফিট আর্ন করছে এট দ্য এন্ড 13 2020। তাহলে 9,000 টাকা হচ্ছে এখানে অ্যাড করাই আছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার সময় আমরা কিন্তু যে রিটেন আর্নিংটা আছে সেটা, যে প্রফিটটা কারেন্ট ইয়ার প্রফিট হয় সেটা আমরা যুক্ত করছি। তাহলে 60,000 টাকা ছিল পূর্ববর্তী পিরিয়ডে, আর 9,000 টাকা এই পিরিয়ডে আর্ন করছে। আবার 9,000 টাকা যেটা আর্ন করছে সেটা পুরোটাই কিন্তু পোস্ট অ্যাকুইজিশন না, কারণ আমরা অ্যাকোয়ার্ড করছি 7ম মাসে যাওয়ার পরে। তাহলে 7 মাস পর্যন্ত আমাদের অ্যাকুইজিশন পিরিয়ড ছিল, তাহলে 5 মাস আমাদের ছিল না। তাহলে 9,000 টাকা যে প্রফিট আছে সেটাকে আমরা 12 দিয়ে ভাগ দিব, 7 দিয়ে গুণ দিব, তাহলে আমরা পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড প্রফিটটা পেয়ে যাবো। তাহলে শেয়ার ক্যাপিটালে দেখো কোনো পরিবর্তন নাই। রিটেন আর্নিং, হ্যাঁ আমাদের দেখো 69,000, আর অ্যাকুইজিশন টেস্টে 63,750। এখন আমি এটা কিভাবে বের করছি? এই 63,750 এটা এটা হচ্ছে আমি নিচে হয়তো ক্যালকুলেশন করছি, দেখি 9,000, দেখো 9,000কে আমি 12 দিয়ে ভাগ দিচ্ছি, 7 দিয়ে গুণ দিচ্ছি, 5,250। তারপর আমি এটা কি করছি, এই 69,000 থেকে 69,000 হলো রিপোর্টিং ডেটের প্রফিট, তাহলে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হলো 5,250। এটা বাদ দেওয়ার পর 63,750 টাকা আসলো, তাহলে আমরা এটা লিখলাম। তার মানে এই 5,250 টাকা আমরা অ্যাকুইজিশনের পরে এই প্রফিটটা আর্ন করা হয়েছে। ঠিক আছে, তারপর
এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লাগবে এই প্রফিটে। এটা হচ্ছে সাবসিডিয়ারি প্রফিটটা করছে, কিন্তু সাবসিডিয়ারি প্রফিটে সাবসিডিয়ারি কিছু সেলস করছে। যেমন দেখো এখানে inventory of Carl includes 8,000 of goods purchased from cash from সুশান্ত। তাহলে 8,000 টাকার পণ্য কিনছে সুশান্ত থেকে 25% প্রফিট। তাহলে সুশান্ত 25% প্রফিট করছে কার কাছ থেকে? কার্লের কাছ থেকে এই 8,000 টাকার পণ্যের উপরে, যেটা আসলে সিঙ্গেল এন্টিটি সিস্টেমে এই প্রফিটটাকে রিকগনাইজ করা যাবে না। কারণ কি? কারণ আমাদের আইফারএস 10 বলতেছে সবগুলাকে মিলে একটা সিঙ্গেল এন্টিটি ধরো, তাহলে নিজেদের মধ্যে কোনো ট্রানজেকশন হইলে সেটা এলিমিনেট করো। তাহলে নিজেদের মধ্যে একটা ট্রানজেকশন হয়েছে এবং ব্যালেন্স শিটে যেহেতু সে প্রফিট করছে, সেই প্রফিটটা রিটেন আর্নিং আসছে, হ্যাঁ, তাহলে প্রফিটের পার্সেন্টেজ অনুযায়ী সেটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে 8,000-এর 25, এটা হলো 8,000 হচ্ছে সেল ভ্যালু। তাহলে কস্ট যদি এটা হলো 125, তাহলে 125 ইকুয়াল টু 8,000, তাহলে 25 ইকুয়াল টু কত? এভাবে দিয়ে আমরা যে ফর্মুলা, তোমরা তো ভর্তি পরীক্ষার সময় জানো, হ্যাঁ, হ্যাঁ, দেখো এটা কিভাবে বের করছে এই 6,000, এখানে আমি দেখাই। এই যে 8,000 হচ্ছে উইথ প্রফিট। তাহলে আমরা ধরলাম কস্ট 100 আর 25% হচ্ছে প্রফিট, তাহলে 125। তাহলে সেলস হলো 125, 125-এর মধ্যে যদি 25 প্রফিট যদি 25 টাকা হয়, তাহলে 8,000-এর মধ্যে কত? 1600। তাহলে এই 1600 টাকা হচ্ছে আমাদের, হ্যাঁ, ইন্টার কোম্পানি সেলস থেকে জেনারেট হয়েছে। এই প্রফিটটা আমাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, বাদ দিতে হবে। আবার প্যারেন্ট সাবসিডিয়ারির কাছে করছে, একটা প্লান্ট বিক্রি করছে। এই যে এখানে দেখো, এখানে একটা বলা আছে যে প্লান্ট কোথায়, এটা অ্যাসেট বিক্রি করছে। এই যে ট্রান্সফার্ড অ্যান আইটেম অফ প্লান্ট 10,000, its original value is 10,000 but transfer value is 15,000, so excess value 5,000। তাহলে সুশান্ত কিন্তু 15,000 টাকার উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করছে, কারণ এটা একটা অ্যাসেট এবং 5 বছরে, তাহলে প্রতি বছরে 3,000 টাকা করে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছে। কিন্তু অ্যাকচুয়ালি ডেপ্রিসিয়েশন চার্জ করার কথা কত? 10,000 টাকার উপর। যদি আমরা এটাকে ট্রান্সফার না করতাম, সিঙ্গেল এন্টিটি হিসাবে এই প্রফিটটাকে জেনারেট লেখা যাবে না, আমাদেরকে অরিজিনালি 10,000-এর উপরেই ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে আমরা এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করছি, চার্জ করার কথা হচ্ছে 2,000 টাকা, চার্জ করছি 3,000 টাকা, তাহলে 1,000 টাকা আমরা বেশি চার্জ করছি। এই 1,000 টাকা ডেপ্রিসিয়েশন বেশি চার্জ করার কারণে প্রফিট বেশি কমে যাচ্ছে। ডেপ্রিসিয়েশন চার্জ করলে আমরা জানি প্রফিট কমে যায়। তাহলে এখানে দেখো, সরি, এক্সেস ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, 500, ও ট্রান্সফারের ডেটটা মনে হয় প্রবাবলি দেওয়া আছে, হ্যাঁ, আর হ্যাঁ, June 1, June 1, 2020 থেকে আমাদের যে পিরিয়ড, রিপিটিং পিরিয়ড 13 নভেম্বর, সেখানে 6 মাস পরে। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন 6 মাস হিসেবে হচ্ছে 1,500 টাকা চার্জ করা হয়েছে প্রায় সুশান্ত, কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি ট্রান্সফার না করা হইতো তাহলে ডেপ্রিসিয়েশন চার্জ করা হইতো 1,000 টাকা। তাহলে এক্সেস ডেপ্রিসিয়েশন 500 টাকা, আর আমরা জানি ডেপ্রিসিয়েশন চার্জ করলে প্রফিট কমে যায়, সুতরাং এই 500 টাকা যোগ করতে হবে, ঠিক আছে, আমাদের পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের সাথে এবং একই সাথে এখানে। তাহলে আমাদের পোস্ট অ্যাকুইজিশন অ্যাডজাস্টেড প্রফিট হচ্ছে 4,150, আর আমাদের অ্যাকুইজিশন ডেটে আমাদের নেট অ্যাসেট হচ্ছে 1,03,750। এখানে এটা হবে না, কারণ এগুলো এই দুইটা ট্রানজেকশনই হয়েছে আফটার অ্যাকুইজিশন, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না। তাহলে আমাদের সেকেন্ড যে ওয়ার্কিংটা সেটা ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার আমি তোমাদের কাছে কোশ্চেন জানতে চাই, যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো। ডেপ্রিসিয়েশনটা, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন তো বললাম তো, ডেপ্রিসিয়েশন মেশিনটা ট্রান্সফার করা হয়েছে যে ডেট থেকে, তার রিপোর্টিং ডেট 13 নভেম্বর, এটা হলো 6 মাস। তো ডেপ্রিসিয়েশন 10,000 টাকা, 15,000 টাকারও 15,000 টাকা, আর 5 বছর হচ্ছে তার
আয়ুষ্কাল, তাহলে আমরা 15,000-কে 5,000 ভাগ দিলে 3,000 টাকা হচ্ছে ইয়ারলি ডেপ্রিসিয়েশন। বাট এখানে হাফ ইয়ার ডেপ্রিসিয়েশন হবে, বিকজ মেশিনটা ট্রান্সফার করা হয়েছে মাত্র 6 মাস হয়েছে। হাফ ইয়ারে ডেপ্রিসিয়েশন হচ্ছে 1,500। আর পূর্বের যদি আমরা যদি এটাতে প্রফিট না অ্যাড করে ডেপ্রিসিয়েশন চার্জ করি, সেই হিসাবে ডেপ্রিসিয়েশন আসে 1,000। তাহলে 1,500 থেকে 1,000 বাদ দিলে 500 টাকা ডেপ্রিসিয়েশন আসতেছে, যেটা এক্সেস ডেপ্রিসিয়েশন চার্জ করছে সুশান্ত তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কিন্তু গ্রুপ কনসেপ্টে সে ডেপ্রিসিয়েশন চার্জ হবে না। আমাদের এখানে বলা আছে ইন্টারগ্রুপ ট্রানজেকশনের কারণে যেসব এফেক্ট আছে সেই এফেক্ট গুলাকে ইলিমিনেট করতে হবে। এখানে 500 টাকা যেহেতু প্রফিট এক্সট্রা চার্জ, ডেপ্রিসিয়েশন এক্সট্রা চার্জ করছে, ফলে সাবসিডিয়ারির প্রফিট 500 টাকা করে কমে গেছে, যেটা আমাদেরকে যোগ করতে হবে, সেটা আমরা যোগ করে দিচ্ছি। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা। তারপর আমরা গুডউইল ক্যালকুলেশন করব। আমরা কনসিডারেশন পে করছি হচ্ছে, দেখো আমাদের এখানে লেখা আছে কনসিডারেশন পে হচ্ছে 76,000। আর আমাদের যে নেট অ্যাসেট এট অ্যাকুইজিশন রেট হচ্ছে 1,03,750। এটা আমরা ক্যালকুলেট করে ফেলছি। তাহলে আমরা প্যারেন্ট হোল্ডিং এট ফেয়ার ভ্যালু হলো 76,000। এনসিআই এট ফেয়ার ভ্যালু আমাদের এখানে বলা আছে, যেহেতু এনসিআই আছে, এনসিআই এর রেজাল্ট আমরা যোগ করবো। এনসিআই এর ভ্যালু হচ্ছে কত, 50,000 টাকা না আমাদের ক্যালকুলেশন করে দেওয়া আছে। তো আমরা এটা যোগ করব, যোগ করে তারপর আমরা নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অলরেডি ক্যালকুলেটেড ইন ওয়ার্কিং টু, তো এটা বাদ দিব। তাহলে গুডউইল অফ অ্যাকুইজিশন বের হয়ে যাবে 22,250। এবং এখানে আমাদের একটা ওয়ার্কিং নোটে বলছে এই বছর আমাদেরকে ইম্পেয়ারমেন্ট চার্জ করতে হবে। এই যে ইম্পেয়ারমেন্ট 1,000 টাকা এই বছর গুডউইলে চার্জ করতে হবে। আমরা 1,000 টাকা গুডউইলে ইম্পেয়ারমেন্ট চার্জ করব, হ্যাঁ 1,000। তাহলে আমার গুডউইল এট রিপোর্টিং ডেট 21,250 টাকা বের হবে, যেটা আমি ব্যালেন্স শিটে এই 21,250 টাকা লেখ। তো অলরেডি আমরা এগুলো নিয়ে আলোচনা করছি আগে। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বলো, এখানে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে নাকি? কি বুঝতে পারছো সবাই? Yes, sir. তারপর আমরা ওয়ার্কিং নাম্বার 3 তে চলে যাব, যেখানে আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন অফ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। অ্যাকুইজিশন রেট নন কন্ট্রোলিং ইন্টারেস্ট অলরেডি ক্যালকুলেটেড 50,000 টাকা দেওয়া আছে। আর এটার সাথে আমরা এই বছর যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হয়েছে আমাদের এখানে অলরেডি ক্যালকুলেট করা আছে, এই 4,150 তার হিসাবে ভাগ হিসাবে 40% হিসাবে সেটা এনসিআই এর সাথে অ্যাড হবে। তো আমরা এটা অ্যাড করে নিব, যে 4,150-এর 40% 1,160। আর যে গুডউইল ইম্পেয়ারমেন্ট হচ্ছে 1,000, সেটার ভাগও এনসিআই নিতে হবে। সে 1,000-এর উপর 40% 400 টাকা আমরা এটা বাদ দিব। এটা বাদ দেওয়ার পরে আমাদের এনসিআই এট রিপোর্টিং ডেট হয় 21,260 টাকা। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হুম। Yes, sir. তারপরে আমরা ক্যালকুলেশন করব কি, এনসিআর নন কন্ট্রোলিং ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এখন আমরা গ্রুপ রিটেন আর্নিং লাস্ট যে নোট সেটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা প্যারেন্টের রিটেন আর্নিংটা দিব। প্যারেন্টের রিটেন আর্নিং আমরা প্যারেন্টের বই থেকে 1,99,000 টাকা লিখবো। প্রফিট অন ট্রান্সফার অফ প্ল্যান্ট আছে। প্যারেন্ট যখন তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে, বিশেষ করে ইনকাম স্টেটমেন্ট তৈরি করে, তখন সে 10,000 টাকার প্ল্যান্ট 15,000 টাকায় বিক্রি করছিল। কার কাছে? সাবসিডিয়ারির কাছে। তাহলে সে 5,000 টাকা প্রফিট দেখাইছিল। কিন্তু আমাদের যেহেতু গ্রুপ কনসেপ্টে
সেটাকে যেহেতু একটাই এন্টিটি, নিজের সাথে নিজে প্রফিট করা যায় না, সেই জন্য আমরা এই 5,000 টাকা আবার বাদ দিয়ে দিই। বাদ দিলে আমাদের একটা রেজাল্ট আসবে। এর পাশাপাশি আমরা যে পোস্ট একুইজিশন প্রফিট আছে 4,150, সেটা 60% ভাগ আমরা পাবো, আমাদের প্যারেন্ট শেয়ার হোল্ডাররা পাবে, সেটা অ্যাড হবে। আর যে গুডউইলের যে ইম্পেয়ারমেন্ট আছে 1,000 টাকা, $1,000, সেই ইম্পেয়ারমেন্টের $600 বাদ যাবে। বাদ দিয়ে আমরা গ্রুপ রিটেন আর্নিংটা এখানে পাবো 1,85,890। দেখো এটা এটা বুঝতে পারছো কিনা? এই অঙ্কটা তোমরা কালকেই করে ফেলবা। হ্যাঁ, আমার ভিডিওটা দেখে 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 এই অঙ্কটা করবা। করলে এই পরবর্তী ক্লাসটা নিলে তোমরা আমার সাথে রেসপন্স করতে পারবা। আর যদি কেউ এই অঙ্কটা না করে আসো নেক্সট ক্লাসে, তাহলে কিন্তু আটকে যাবা, যেখানে যেখানে আমি ধরবো ওখানে আটকে যাবা। কারণ এটা কিন্তু সিম্পল কোনো অঙ্ক না যে তোমার আগে অঙ্ক করে আসছো আর এটা করে ফেলবা, এরকম না। এটা কিন্তু একটু ডিফারেন্ট একটা জিনিস, ঠিক আছে? তো এটা না করলে এবং না ভালোভাবে ক্লাসটা না বুঝলে কিন্তু খুব কঠিন হবে। এবং আমার এই ক্লাসটা করার পরে যারা সিএসিএমএ করবে তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে। কেন? তখন একটু অ্যাডভান্স বিষয় থাকবে। অ্যাডভান্স বিষয় থাকলে যেহেতু প্রিলিমিনারি জিনিসটা তোমার বোঝা হয়ে গেছে, তখন তুমি প্রথমেই গিয়ে অ্যাডভান্স বিষয়টা বুঝে ফেলতে পারবা। আর যারা এখন এটা বুঝে যাবেন না, তখন তাদেরকে ওই এই প্রিলিমিনারি বুঝতে গেলেই অনেক কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এটা হলো গ্রুপ রিটেন আর্নিং, আমরা 1,85,890 টাকা, হ্যাঁ, এটা আমরা পাইলাম। তো এরপরে আমরা ব্যালেন্স শিট তৈরি করতে চলে যাব। তো ব্যালেন্স শিটে দেখো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, এখানে 1,38,000 টাকা হচ্ছে প্যারেন্টের, 1,15,000 টাকা হচ্ছে সাবসিডিয়ারি। কিন্তু প্যারেন্ট এখানে 5,000 টাকা এক্সট্রা ধরে বিক্রি করছে, সেই 5,000 টাকা বাদ যাবে। প্লাস এক্সেস ডেপ্রিসিয়েশন যে 500 টাকা চার্জ করা হয়েছে সেটা, হ্যাঁ, আমরা এখানে যোগ করে দিব। এটা মনে হয়, হ্যাঁ, যোগ করা যেতে, তাহলে 2,48,500 টাকা হবে। এটা হলো ডেপ্রিসিয়েশনের টাকা, এক্সেস ডেপ্রিসিয়েশন যেটা চার্জ করা হয়েছে সেটা যোগ করে ফেললাম। হ্যাঁ, তাহলে 1,38,000, 1,15,000 এটা হলো প্যারেন্টের প্রপার্টি প্ল্যান্টের হিসাব। প্রপার্টি প্ল্যান্টের সময় প্যারেন্ট ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে করছে, কিন্তু এক্সেস 500 টাকা বেশি ডেপ্রিসিয়েশন বাদ দিছে, সেটা আমরা যোগ করে নিব 500। 5,000 টাকা প্রফিট বেশি, প্ল্যান্টের ভ্যালু 5,000 টাকা বেশি দেখানো হয়েছে, কারণ প্যারেন্ট সাবসিডিয়ারিকে 15,000 টাকায় প্ল্যানটাকে দিছে, কিন্তু অ্যাকচুয়ালি 10,000 টাকায় আমরা গ্রুপ কনসেপ্টে লিখবো। তো এটা হয় 2,48,500 টাকা। ইনভেস্টমেন্ট প্যারেন্টের বইতে 98,000 টাকা, এর মধ্যে 76,000 টাকা দিচ্ছে সাবসিডিয়ারি শেয়ার কেনার জন্য। তাহলে 76,000 টাকা বাদ ইনভেস্টমেন্ট থেকে আরো 20,000 টাকা লোন দিছে সাবসিডিয়ারিকে, তাহলে 20,000 টাকা এটাও ইনভেস্টমেন্ট হিসেবে লেখছে। তাহলে আর ইনভেস্টমেন্ট, নেট ইনভেস্টমেন্ট হিসেবে থাকে আর 2,000 টাকা। কারণ ইনভেস্টমেন্ট টু সাবসিডিয়ারি, অর্থাৎ সাবসিডিয়ারির সাথে যত যত ব্যালেন্স আছে সব ইলিমিনেট করতে হবে। তাহলে 76,000 টাকা দিয়ে সে শেয়ার কিনছে, এটাও ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইছে। 20,000 টাকা লোন দিচ্ছে, এটাও ইনভেস্টমেন্ট হিসেবে দেখাইছে। তাহলে এটা বাদ চলে যাবে। তারপর গুডউইল অলরেডি ক্যালকুলেটেড, নোট থেকে এই ফিগারটা এনে আমরা গুডউইল ইনটেনজিবল অ্যাসেটটা দেখাবো, কারণ এখানে অ্যাসেটই আছে 3টা, ঠিক আছে? জাস্ট কনসলিডেশন প্রসিডিউরটা বোঝানো। তাহলে 21,250। আর কারেন্ট অ্যাসেটে যদি আমরা আসি, কারেন্ট অ্যাসেট প্যারেন্টের ইনভেন্টরি আছে 15,000, সাবসিডিয়ারি আছে 17,000। কিন্তু সাবসিডিয়ারি আবার 8,000 টাকার পণ্য বিক্রি করছে প্যারেন্টের কাছে যেটা ইনভেন্টরিতে লেখা আছে। তাহলে এইটা যেহেতু বাইরের পার্টির কাছে বিক্রি এখনো হয় নাই, এবং প্যারেন্ট যেহেতু 25% লাভে বিক্রি করছে ইনভেন্টরির কাছে, ওই 8,000 টাকার যে লাভটা আছে সেই লাভটা বাদ দিতে হবে। এখানে লাভটা বাদ দেওয়ার পরে যেটা আসে সেটা 30,400 টাকা এখানে লেখা হয়েছে। রিসিভেবল 19,000, 20,000। 19,000 হচ্ছে প্যারেন্ট, 20,000 হলো সাবসিডিয়ারি। আর 4,000 টাকা সে দেখাইছে, এই প্যারেন্ট যখন 19,000 লেখছে সে দেখাইছে যে 4,000 টাকা কি বলে সাবসিডিয়ারির কাছে পায়। তাহলে এই 4,000 টাকা বাদ দিয়ে দিচ্ছে, বাদ দেওয়ার পরে 35,000 টাকা এখানে দেখানো হয়েছে। অর্থাৎ ইন্ট্রাগ্রুপ কোনো ব্যালেন্স থাকলে সেটা বাদ দিয়ে করতে হবে। ক্যাশ 2,000 টাকা আছে, এটা অনেকে বুঝবে না অঙ্কটাতে, আমি একটু করে যাই। এখানে তোমরা যদি ক্যাশ দেখো, হ্যাঁ, ক্যাশ দেখো, এখানে ক্যাশ 2,000 টাকা সুশানের নাই, তাহলে 2,000 টাকা লেখার কথা, কিন্তু এখানে আমরা লিখতেছি 2,000 প্লাস আরো একটা অ্যামাউন্ট লিখছি, এটা হচ্ছে 2,500, টোটাল 4,500। কেন? কারণ সুশান একটা চেক পাঠাইছে যেটা আমরা রিসিভ করি নাই,
হ্যাঁ, বা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয় নাই, যার কারণে এটা আমাদের এখনো আসে নাই, বাট এটা চেক ইন ট্রানজিট যদি থাকে সেটা কনসলিডেশনে যোগ হয়ে যাবে। আমরা এটা যোগ করে দেখাই দিলাম আমাদের ব্যালেন্স শিটে। হ্যাঁ, ক্যাশ 4,500। এইগুলো আমাদের টোটাল অ্যাসেট বেরিয়ে গেল। আর উপরে ব্যালেন্স শিটের উপরে কিন্তু আমাদের কনসলিডেটেড শব্দটা লিখতে হবে। পরীক্ষায় যদি কেউ ভুলে কনসলিডেটেড শব্দটা না লেখে, তার কিন্তু 20% মার্কস কেটে ফেলবে এই শব্দটা না লেখে। তারপর এখানে আসো, ইকুইটি। ইকুইটি এখন কি আমরা দুইটা যোগ করে লিখবো? কে কে বলো, ইকুইটি কি আমরা দুইটা যোগ করে লিখবো নাকি শুধু প্যারেন্ট একটা লিখবো? কি করবো? নিয়ম হচ্ছে ইকুইটি শুধুমাত্র প্যারেন্টের টা, সাবসিডিয়ারির ইকুইটি এখানে যোগ হবে না, কারণ সাবসিডিয়ারির অ্যাসেট লাইবিলিটি যেহেতু আমি যোগ করে ফেলতেছি, নেট অ্যাসেট যোগ করে ফেলছি, আবার যদি ইকুইটি যোগ করি তাহলে এটা ডাবল কাউন্টিং হবে, ডাবল যোগ করা হবে, সেই জন্য লেখা যাবে না। শুধু প্যারেন্টের শেয়ার ক্যাপিটাল লিখবো। প্যারেন্টের গ্রুপ রিটেন আর্নিং যেটা আমরা নোটে ক্যালকুলেশন করছি অলরেডি। হ্যাঁ, এই যে নোটে আমরা গ্রুপ রিটেন আর্নিং ক্যালকুলেশন করছি সেটা আমরা এখানে লিখবো। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট সেটাও নোটে ক্যালকুলেশন করছি, ওখান থেকে নোট থেকে আমরা দেখে লিখে ফেলবো 51,260। হ্যাঁ, এটা আমরা তোমাদেরকে বলছিলাম ব্যালেন্স শিটে আমাদেরকে সেপারেট কলাম হিসেবে ইকুইটির মধ্যে দেখাইতে হবে, সেটা আমরা ইকুইটির মধ্যে দেখাইলাম। তাহলে টোটাল হবে, টোটাল শেয়ার হোল্ডার ইকুইটি 2,87,150। এবার এর সাথে লাইবিলিটিস গুলো যোগ করবো। নন কারেন্ট লাইবিলিটিস 8% লোন, এটা সাবসিডিয়ারির বইতে লেখা আছে 8% লোন। সেটা আমরা, যেহেতু এই লোনটা নেওয়া হয়েছে প্যারেন্ট থেকে, সুতরাং এটা একটা ইন্টারগ্রুপ ট্রানজেকশন, ইন্টারগ্রুপ ব্যালেন্স, সেটা আমরা এলিমিনেট করে দেবো, লিখবো না। কারেন্ট লাইবিলিটি আমাদের প্যারেন্টের আছে 33,000, সাবসিডিয়ারি আছে 13,000। আর সাবসিডিয়ারি আরো দেখাইছে যে তার কাছে প্যারেন্ট 1,500 টাকা পায়, 2,500 টাকা চেক পাঠাই দিচ্ছে 4,000 টাকার মধ্যে, সেটা সে বাদ দিয়ে দিচ্ছে, আর 1,500 টাকা তার ব্যালেন্স এখনো আছে, সেটা 4,000 টাকা আমরা বাদ দিয়ে 54,500 টাকা দেবে। তাহলে টোটাল লাইবিলিটিজ অফ, হ্যাঁ, শেয়ার হোল্ডার ইকুইটি 3,41,650 টাকা। এই হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। তারপর আমরা তোমাদেরকে আমরা বললাম যে এই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তার একটা প্র্যাকটিক্যাল যদি ভিউ দেখতে চাও, তাহলে বিএসআরএম এর একটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ডাউনলোড করবা, বা পিটিএল বা ব্র্যাক ব্যাংকের একটা রিপোর্ট ডাউনলোড করে ওদের এটা দেখবা, তাহলে দেখবা যে ওরা কিভাবে কনসলিডেটেড স্টেটমেন্টটা ওখানে প্রেজেন্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমরা একটা ভালো মোটামুটি ধারণা পাইছো। এখন তোমরা বাসায় এই অঙ্কটা কালকে করবা, শনিবারে আমি একটা ক্লাস নিব। তো আশা করি শনিবারে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি, কি বলো? Yes, sir.